রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নতুন করে উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করেছে। তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক ভূ রাজনৈতিক উত্তেজনা আবারও তীব্র হচ্ছে। ইসরায়েল কোনো গণবিধ্বংসী অস্ত্র নিয়ন্ত্রণ বা নিরস্ত্রীকরণ চুক্তিতে যোগ দেয়নি। আসন্ন নৌবাহিনী দিবসকে সামনে রেখে নতুন সামরিক সরঞ্জাম উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে ইরানের নৌবাহিনী। হিজবুল্লাহ কখনোই সমান শক্তির প্রচলিত সামরিক অবস্থান থেকে যুদ্ধ করেনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নতুন করে উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করেছে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া এলাকায় রুশ ড্রোন হামলায় অন্তত ১৯ জন ইউক্রেনীয় নাগরিক আহত হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে বিভিন্ন আবাসিক এলাকা, বাজার সংলগ্ন অঞ্চল এবং অবকাঠামোতে হামলা চালানো হয়, যেগুলোর বেশিরভাগই ছিল রাশিয়ার সামরিক ড্রোন আক্রমণের ধারাবাহিকতা। রাশিয়ার অগ্রসরমান বাহিনী ইতোমধ্যে অঞ্চলের একাধিক গ্রাম, সড়ক সংলগ্ন কৌশলগত অবস্থান এবং লজিস্টিক রুটে চাপ বাড়িয়েছে। ইউক্রেনীয় কমান্ড বলেছে, দক্ষিণাঞ্চলের রুশ বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে তারা প্রতিরক্ষামূলক অবস্থান জোরদার করলেও ড্রোন হামলার কারণে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে। এদিকে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন শান্তি উদ্যোগকে সামনে রেখে ইউক্রেন সরকার বলছে তারা ওয়াশিংটনের পরিকল্পনার মূল ভাবনার প্রতি সমর্থন জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে অগ্রগতি হচ্ছে এবং তার প্রশাসন বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোতে পাঠিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। ইউক্রেন দাবি করছে তাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা, নিশ্চয়তা এবং সীমানা পুনঃস্থাপনকে কেন্দ্র করেই যে কোনো আলোচনার মেরুদণ্ড দাঁড়াতে হবে। তবে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ক্রমশ শক্তিশালী অবস্থান এবং পশ্চিমা সামরিক সহায়তার গতি কমে যাওয়া, এই দুই বাস্তবতা শান্তি আলোচনায় ইউক্রেনকে চাপের মুখে ফেলছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই শান্তি প্রচেষ্টাকে ঘিরে ইউরোপীয় রাজনীতিবিদ ও গণমাধ্যমকে অভিযুক্ত করেছে। মস্কোর দাবি, ইউরোপের অনেক রাজনৈতিক ও মিডিয়া মহল যুক্তরাষ্ট্রের উদ্যোগকে খাটো করে দেখানোর চেষ্টা করছে এবং শান্তি চেষ্টাকে ব্যর্থ প্রমাণ করতে চায়। রাশিয়ার বক্তব্য অনুযায়ী ইউরোপীয় শক্তিগুলো যুদ্ধের দীর্ঘায়নকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার সরাসরি সমঝোতার সম্ভাবনা তারা চাইছে না। যদিও ইউরোপীয় ইউনিয়নের নেতারা উল্টো বলছেন, যে কোনো শান্তি উদ্যোগের ভিত্তি হতে হবে আন্তর্জাতিক আইনের উপর, বিশেষত ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতি। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের পরিচালিত ড্রোন আক্রমণ প্রতিহত করতে তারা বেলগোরোদ, ভেরোনেজ, লিপেৎস্ক এবং ব্রিয়ানস্ক অঞ্চলে ৩৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। সীমান্তবর্তী এই অঞ্চলগুলোতে গত এক বছর ধরে ইউক্রেনের ড্রোন হামলা বেড়ে গেছে। রাশিয়ার দাবি, এসব হামলা মূলত বেসামরিক এলাকা ও সামরিক গুদাম লক্ষ্য করে চালানো হয়। যদিও ইউক্রেন বারবার বলে আসছে তাদের টার্গেট কেবল সামরিক অবকাঠামো। রাশিয়ার মতে এই প্রতিহত অভিযান প্রমাণ করে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে তারা অতিরিক্ত ব্যবস্থা নিচ্ছে। সামগ্রিকভাবে পরিস্থিতি নির্দেশ করে, একদিকে যুদ্ধক্ষেত্রে সংঘর্ষ তীব্রতর হচ্ছে, অন্যদিকে কূটনৈতিক অঙ্গনে এক নতুন ধরনের ঠান্ডা লড়াই শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র উদ্যোগ নিচ্ছে, ইউক্রেন শর্ত সাপেক্ষে সমর্থন দিচ্ছে, ইউরোপ সন্দিহান, আর রাশিয়া পশ্চিমা মহলের অভ্যন্তরীণ বিভাজনকে তুলে ধরে নিজেদের অবস্থান জোরালো করছে। ড্রোন যুদ্ধ সীমান্তে অবিরাম পাল্টাপাল্টি হামলা ও আন্তর্জাতিক টানাপোড়েনের এই জটিল বাস্তবতা ইঙ্গিত দিচ্ছে, যুদ্ধবন্ধ আলোচনায় প্রকৃত অগ্রগতি অর্জন এখনো কঠিন পথেই রয়ে গেছে। তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক ভূ রাজনৈতিক উত্তেজনা আবারও তীব্র হয়েছে। একদিকে তাইওয়ান প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিংতে প্রায় $40 বিলিয়ন অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছেন। অন্যদিকে চীন, যুক্তরাষ্ট্র ও জাপানের ত্রিপাক্ষিক অবস্থান এই অঞ্চলে নতুন সামরিক ভারসাম্যহীনতা তৈরি করছে। প্রেসিডেন্ট লাইয়ের ঘোষণা অনুযায়ী 2026 থেকে 2033 সাল পর্যন্ত মোট 8 বছরের বিশেষ প্রতিরক্ষা বাজেটের মাধ্যমে তাইওয়ানকে অদম্য প্রতিরক্ষা ক্ষমতা সম্পন্ন রূপ দিতে চাইছে সরকার। লাই বলেছেন, এই ব্যয় কেবল অস্ত্র কেনার জন্য নয়, বরং উচ্চ পর্যায়ের যৌথ যুদ্ধ প্রস্তুতি এবং উদ্ভাবন নির্ভর প্রতিরক্ষা সক্ষমতা অর্জনের লক্ষ্যে করা হবে।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন টি-ডোম নামের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা তাইওয়ানের আকাশসীমা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে সুরক্ষিত রাখতে পরিকল্পিত। যুক্তরাষ্ট্রের ভূমিকাও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফেরার পর তাইওয়ানকে জোরালোভাবে প্রতিরক্ষা ব্যয় বাড়াতে উৎসাহ দিচ্ছে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প তাইওয়ানের জিডিপির 10% পর্যন্ত প্রতিরক্ষা খাতে বরাদ্দের দাবি তুলেছেন, যা যুক্তরাষ্ট্র সহ কোনো প্রধান মিত্র দেশে ব্যয় করে না। মার্কিন প্রশাসন সম্প্রতি $330 মিলিয়ন অস্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে, যা ছিল ট্রাম্পের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হওয়ার পর তাইওয়ানের প্রতি প্রথম সামরিক বিক্রি। যুক্তরাষ্ট্রের তাইওয়ানস্থ শীর্ষ কূটনীতিক রেইমন্ড গ্রিনো লাই সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, তাইওয়ানের প্রতিরক্ষা জোরদার করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে এত বিশাল ব্যয় অনুমোদনের পথে রাজনৈতিক বাধাও আছে। সংসদে বিরোধী কুওমিন্তাং এবং তাইওয়ান পিপলস পার্টির যৌথ নিয়ন্ত্রণের কারণে বাজেট পাশ হওয়া কঠিন হতে পারে। কেএমটির নতুন চেয়ারপারসন চেং লি-উন স্পষ্টতই বলেছেন, তাইওয়ানের কাছে এত বড় ব্যয় চালানোর মতো অর্থ নেই এবং অতিরিক্ত সামরিক ব্যয় কৌশলগতভাবে প্রশ্নবিদ্ধ। অন্যদিকে চীন এই সিদ্ধান্তকে উস্কানিমূলক এবং বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে। বেইজিংয়ের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র পেং চিনসেন বলেছেন, তাইওয়ান বাহ্যিক শক্তিদের প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নিচ্ছে এবং এসব ব্যয় দ্বীপটিকে ধ্বংসের দিকেই ঠেলে দেবে। চীন দৃঢ়ভাবে জানিয়েছে যে বিদেশি হস্তক্ষেপ চূর্ণ করে দেওয়া হবে। বিশেষত জাপানের আচরণকে চীন সরাসরি শত্রুতাপূর্ণ বলে উল্লেখ করেছে। নভেম্বর 24 তারিখে শুরু হওয়া কেমিক্যাল ওয়েপন্স কনভেনশনের 30তম অধিবেশন আন্তর্জাতিক সহযোগিতার প্রতীক হিসেবে দাঁড়ালেও এর আড়ালে একটি মৌলিক বৈপরীত্য স্পষ্ট হয়ে ওঠে। ইসরায়েল কোনো গণবিধ্বংসী অস্ত্র নিয়ন্ত্রণ বা নিরস্ত্রীকরণ চুক্তিতে যোগ দেয়নি। না কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন, না পারমাণবিক অস্ত্র নন প্রলিফারেশন চুক্তি, না অন্য কোনো বাধ্যতামূলক কাঠামোতে তাদের অংশগ্রহণ রয়েছে। এই অস্বীকৃতি মধ্যপ্রাচ্যকে WMD মুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং জাতিসংঘের দীর্ঘদিনের প্রস্তাবকেও ফাঁপা করে তুলছে। এই অস্বীকারকে আরও স্পষ্ট করে তোলে পশ্চিমা দেশগুলোর সমর্থন। 2025 সালের জুনে ইসরায়েলের ইরান হামলা প্রসঙ্গে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেটস যখন বলেন, ইসরায়েল আমাদের সবার জন্য নোংরা কাজটা করছে, তখন তিনি কেবল হামলাকে সমর্থনই করেননি, বরং স্বীকার করেছেন যে পশ্চিমা জোটের হয়ে ইসরায়েল গোপন আক্রমণ চালায়। এটি আন্তর্জাতিক আইনের প্রতি পশ্চিমা দেশগুলোর দ্বৈতনীতি ও ভণ্ডামিকে উন্মোচন করে। ইসরায়েলের পারমাণবিক ভাষ্য দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক। 2012 সালে জাতিসংঘে কার্টুন বোমার ছবি উঁচিয়ে ইরানকে হুমকি দেয়া নেতানিয়াহুর বক্তব্য 2023 সালে আরও চরম রূপ নেয়, যখন তার উপর বিশ্বাসযোগ্য পারমাণবিক হুমকি উল্লেখের অভিযোগ ওঠে। একই বছরের নভেম্বর মাসে ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিখাই এলিয়াহু গাজায় পারমাণবিক হামলা একটি সম্ভাব্য বিকল্প বলে মন্তব্য করেন। পরে সেটি প্রত্যাহার করা হলেও এই ধরনের বক্তব্য ইসরায়েলি রাজনৈতিক সংস্কৃতিতে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুমকি কতটা স্বাভাবিক হয়ে উঠেছে তা স্পষ্ট করে। ইসরায়েলের সামরিক অভিযানের হিসাব আরও ভয়াবহ। গাজায় 2023 সালের অক্টোবর থেকে প্রায় 70,000 মানুষের মৃত্যু, লেবাননের 2 বছরে 4,000 মানুষের হত্যাকাণ্ড, এসবই দেখায় যে আইন বহির্ভূত শক্তি প্রয়োগ ইসরায়েলের সাধারণ অনুশীলন। পশ্চিমা অস্ত্রই এসব অভিযানের প্রধান শক্তি। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান, ইউরোপীয় ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ সবই ব্যাপক বেসামরিক ধ্বংসের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। এই দ্বৈত দায়মুক্তি ইসরায়েলের উপর আন্তর্জাতিক আইনের অনুপস্থিত চাপ এবং পশ্চিমাদের সরবরাহকারী হিসেবে দায় এড়ানো বিশ্ব ব্যবস্থার জন্য গভীর হুমকি। CSP-30 এ ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলের কনভেনশনে যোগ না দেওয়ার নীতি ও এর আঞ্চলিক প্রভাবের কথা তুলে ধরে এই সত্য আরও উজ্জ্বল করেন। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস অনুযায়ী ইসরায়েলের প্রায় 90টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। কিছু বিশ্লেষক সংখ্যাটি 200-এর কাছাকাছি বলে ধারণা করেন। কোনো নিরস্ত্রীকরণ কাঠামোতে যোগ না দেওয়া এবং অস্ত্র ভাণ্ডার গোপন রাখার নীতি ইসরায়েলকে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক স্থিতিশীলতার অন্যতম প্রধান বাধা হিসেবে দাঁড় করিয়েছে। CSP-30 এর মতো সম্মেলনগুলো তখনই অর্থবহ হবে যখন এই বাস্তবতাকে স্বীকার করে আন্তর্জাতিক সম্প্রদায় সত্যিকারের জবাবদিহির দাবি তুলবে।
ইরানি নৌবাহিনী আসন্ন নৌবাহিনী দিবসকে সামনে রেখে নতুন সামরিক সরঞ্জাম উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে, যা দেশটির সামুদ্রিক সক্ষমতা আরও শক্তিশালী করার ইঙ্গিত বহন করে। নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শহরাম ইরানি জানিয়েছেন, উচ্চ সমুদ্রে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনার জন্য আধুনিক ও প্রয়োজনীয় প্রযুক্তি থাকা অপরিহার্য। সেই লক্ষ্যেই নতুন নৌযান ও সরঞ্জাম শিগগিরই বহরে যোগ দেবে, যা শুধু ইরানের অর্থনৈতিক নিরাপত্তাই নয়, বরং বৈশ্বিক বাণিজ্য পথের সুরক্ষাতেও ভূমিকা রাখবে। তিনি জানান, ভারত মহাসাগর রিমের সব নৌ নিরাপত্তা কেন্দ্রে ইরান এখন তাৎক্ষণিক যোগাযোগ স্থাপন করতে পারে এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পাঠাতেও সক্ষম। গত বছর ইরান তাদের ১৭তম নৌ ফ্লোটিলা অ্যাডেন উপসাগরে পাঠায়, যেখানে জলদস্যুতার বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানের অংশ হিসেবে ২০০৮ সাল থেকেই তার ধারাবাহিক উপস্থিতি রয়েছে। এই মোতায়েন কেবল ইরানের জাহাজ নয়, বৈশ্বিক বাণিজ্য পথের নিরাপত্তা নিশ্চিত করতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশ্বের বিভিন্ন বন্দরে ইরানের নৌবহনের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় তাদের সক্ষমতা ও কার্যক্রমের পরিধি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘের স্ন্যাপ ব্যাক নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়টি নিয়ে ইরানি কমান্ডার বলেন, এসব নিষেধাজ্ঞা তাদের সামুদ্রিক কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। উদাহরণ হিসেবে তিনি ৮৬তম নৌ ফ্লোটিলার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন, যা প্রশান্ত মহাসাগরে থাকাকালে নিষেধাজ্ঞার মুখে পড়ে এবং পানামা খাল ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়। যদিও ওই ফ্লোটিলার খাল ব্যবহারের পরিকল্পনা ছিল না, তবুও তারা বিভিন্ন দেশের বন্দরে থামতে পেরেছে এবং ইতিবাচক অভ্যর্থনা পেয়েছে। ইরানের নৌ ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ৮৬তম ফ্লোটিলার বিশ্ব পরিক্রমা সম্পন্ন করা। দেশীয় প্রযুক্তিতে নির্মিত দেনা ডেস্ট্রয়ার ও মাকরান ফরওয়ার্ড বেস শিপ নিয়ে গঠিত এই বহর ১৭ মে ২০২৩ সালে ২৩৬ দিনের ভ্রমণ শেষে ফিরে আসে। ৬৩,০০০ বর্গ কিলোমিটার পাড়ি দিয়ে তারা ভারত, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর অতিক্রম করে ৪বার বিষুব রেখা অতিক্রম করে বিশ্ব ভ্রমণ সম্পন্ন করে। দেনা ফ্রিগেটটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, টর্পেডো ও নৌ ক্যানন সমৃদ্ধ, আর ১২০,০০০ টনের মাকরান ৫টি হেলিকপ্টার বহনে সক্ষম একটি ভাসমান লজিস্টিক ঘাঁটি হিসেবে কাজ করে। এই অর্জনগুলো ইরানের নৌ সামরিক পরিধি বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক জলে স্থায়ী উপস্থিতি নিশ্চিত করার কৌশলগত লক্ষ্য পূরণের পথকে আরও সুদৃঢ় করছে। হিজবুল্লাহ কখনোই সমান শক্তির প্রচলিত সামরিক অবস্থান থেকে যুদ্ধ করেনি। তাদের প্রতিপক্ষ সবসময় প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং পশ্চিমা সমর্থনে অত্যন্ত শক্তিশালী। তবু ইতিহাস দেখায় যে এই অসমতার মাঝেও জায়নিস্ট শত্রু একের পর এক ব্যর্থ হয়েছে, কারণ তাদের গোয়েন্দা শ্রেষ্ঠত্ব হিজবুল্লাহর বিকেন্দ্রীকৃত কাঠামো, গোপন কৌশল এবং দ্রুত অভিযোজন ক্ষমতার সামনে ভেঙে পড়েছে। এখন লড়াই আরও বিপজ্জনক পর্বে প্রবেশ করেছে। এটি আর শুধু প্রতিরোধ বা পরিস্থিতি ধরে রাখার চেষ্টা নয়, বরং ভবিষ্যতের অবশ্যম্ভাবী যুদ্ধের শর্তকে কতটা অনুকূলে তৈরি করতে পারে সেই প্রতিযোগিতা। ইসরায়েল হত্যাকাণ্ড ও গোয়েন্দা আঘাতের মাধ্যমে প্রতিরোধ শক্তিকে দুর্বল করতে চায়, যাতে পরবর্তী বড় যুদ্ধ শুরুর আগে তারা সুবিধাজনক অবস্থানে যেতে পারে। এজন্য কমান্ডারদের হত্যা, সমন্বয় নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং অভিজ্ঞ যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। কিন্তু প্রতিরোধ শক্তি নিষ্ক্রিয় নয়, তারা ধৈর্যশীল কৌশলে ক্ষমতা পুনর্গঠন করছে, নতুন কাঠামো তৈরি করছে এবং আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে। প্রতি মাসে প্রতিরোধ শক্তির প্রস্তুতি বাড়ছে, আরও স্থিতিশীল কমান্ড নেটওয়ার্ক, নতুন প্রজন্মের যোদ্ধা, বিস্তৃত ক্ষেপণাস্ত্র মজুত, উন্নত আকাশ প্রতিরক্ষা এবং প্রযুক্তি নির্ভর যুদ্ধ কৌশল। এ কারণেই ইসরায়েল খুব দ্রুত যুদ্ধ চায়, বিশেষ করে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে, যাতে রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার আগেই তারা উদ্যোগ নিতে পারে। প্রতিরোধ শক্তির শহীদ কমান্ডার ও অবকাঠামোর ক্ষতি নিরর্থক নয়, বরং এগুলো একটি পরিকল্পিত বিনিময়। আজ ত্যাগ দিয়ে আগামী যুদ্ধে শত্রুকে আরও বড় মূল্য দিতে বাধ্য করার কৌশল। তাদের দুটি লক্ষ্য স্পষ্ট: যুদ্ধ শুরুর আগের মাঠকে নিজেদের পক্ষে সাজানো এবং শত্রুকে প্রতিটি আগ্রাসনের জন্য কৌশলগত মূল্য পরিশোধ করানো। লেবানন এখন যুদ্ধের আগে যুদ্ধ এর পর্যায়ে আছে, যেখানে প্রতিটি হত্যাকাণ্ড, প্রতিটি তথ্য ফাঁস, প্রতিটি রাজনৈতিক নড়াচড়া এবং প্রতিটি দিনের অগ্রগতি ভবিষ্যতের যুদ্ধের মাটিকে বদলে দিচ্ছে। প্রতিরোধও জানে কোনো সংঘাত আসছে, শত্রুও জানে। এক পক্ষ সময় কিনছে, আরেক পক্ষ সময় চুরি করছে। আর যখন এই সংঘাত শুরু হবে, এটি সীমিত কোনো লড়াই হবে না, বরং এটি হবে একটি সিদ্ধান্তমূলক যুদ্ধ, যা নির্ধারণ করবে পশ্চিমা প্রভাব টিকে থাকবে কিনা, নাকি জনগণের ইচ্ছাকে ভিত্তি করে একটি নতুন আঞ্চলিক ভারসাম্য তৈরি হবে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ইরানের প্রতি তার দেশের পূর্ণ সংহতি ব্যক্ত করে জুনে ইসরায়েলি আগ্রাসনের পর ইরানের প্রতি পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। মঙ্গলবার ইসলামাবাদে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব
আলী লারিজানির সঙ্গে বৈঠকে জারদারি বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা উভয় দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ইরান পাকিস্তান সম্পর্ক ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাসের গভীর বন্ধনে যুক্ত এবং দ্বিপাক্ষিক প্রতিনিধি দল বিনিময় সম্পর্ক উন্নয়নের ইতিবাচক লক্ষণ। জারদারি পাকিস্তানের সাম্প্রতিক বন্যার পর ইরানি রেড ক্রিসেন্টের মানবিক সহায়তার জন্য ইরানকে ধন্যবাদ জানান। পাশাপাশি কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুতে ইরানের নীতিগত অবস্থান এবং ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পের অগ্রগতিকে স্বাগত জানান। তিনি প্রকল্পটিকে আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জরুরি বলে উল্লেখ করেন। বৈঠকে লারিজানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের শুভেচ্ছা জারদারির কাছে পৌঁছে দেন। তিনি পাকিস্তানের সামরিক বাহিনীর সাহস ও সাফল্যের প্রশংসা করে বলেন, পাকিস্তানের বিজয়ই ইরানের বিজয়। লারিজানি বলেন, ইরানি প্রেসিডেন্টের পাকিস্তান সফরের পর পাকিস্তানি পণ্যকে অগ্রাধিকার ভিত্তিতে ইরানের বাজারে প্রবেশের সুযোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্য $10 বিলিয়ন উন্নীত করতে সহায়ক হবে। বৈঠকে উভয় পক্ষ আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি, নিরাপত্তা সহযোগিতা এবং সন্ত্রাস বিরোধী লড়াই নিয়েও আলোচনা করেন। নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ক্ষেপণাস্ত্রটি জল ও স্থল উভয় স্থান থেকেই নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মঙ্গলবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন। সেনাবাহিনীর মিডিয়া অ্যাফেয়ার্স উইং এর বরাতে জানানো হয়, এদিন পাকিস্তান নৌবাহিনী দেশীয়ভাবে তৈরি একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ISPR এক বিবৃতিতে জানায়, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সমুদ্র এবং স্থল উভয় স্থানে নির্ভুলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এতে অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম এবং উন্নত কৌশলগত বৈশিষ্ট্য রয়েছে। পাশাপাশি উন্নত প্রযুক্তির ম্যানুভারিং সক্ষমতাও যুক্ত করা হয়েছে। পরীক্ষাটি প্রত্যক্ষ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ সহ সিনিয়র বিজ্ঞানী ও প্রকৌশলীরা। ISPR এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণকে পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় নৌবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ বলে উল্লেখ করেছে। ইসলামাবাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও নেভিগেশন ব্যবস্থার সাহায্যে সহজেই শত্রু রাডার ফাঁকি দিতে সক্ষম। ধারণা করা হচ্ছে, এটি বহরে যুক্ত হলে পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এ ঘটনার মাত্র 2 মাস আগে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইল ফাতাহ 4 এর সফল পরীক্ষা চালায় পাকিস্তান, যার পাল্লা ছিল 750 কিলোমিটার। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় পর্যাপ্ত চাপ না দেওয়ায় ইসরায়েল ফিলিস্তিনিদের, বিশেষ করে নারী ও শিশুদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। মঙ্গলবার আঙ্কারায় নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। দখলদার ইসরায়েলের গণহত্যার প্রসঙ্গ তুলে এরদোয়ান বলেন, এই সংঘাতে সবচেয়ে বেশি ভুগছেন নারী ও শিশুরা। নিহত শিশুর সংখ্যা 20,000-এরও বেশি। নিহতদের 2/3 নারী ও শিশু। এটি ভয়ার্ত এক পরিসংখ্যান। তিনি আরো বলেন, এই হত্যাযজ্ঞ সহ্য করা যায় না। এটি সংঘটিত হচ্ছে কারণ ইসরায়েলের উপর যথেষ্ট চাপ প্রয়োগ করা হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় ন্যায়সঙ্গত প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হয়েছে। এরদোয়ান উল্লেখ করেন, গাজায় আমাদের বোনেরা জানেন এই ঘটনা আমাদের বিবেককে কতটা আঘাত করেছে। সমস্যা সমাধানে আন্তর্জাতিক ব্যর্থতা এটিকে আরো দীর্ঘায়িত করছে উল্লেখ করে তুর্কির প্রেসিডেন্ট বলেন, আমাদের যার যার জায়গা থেকে ইসরায়েলি বর্বরতা বন্ধে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। Bu salonda bulunan Gazze'li kardeşlerimiz biliyor. লেবানন এবং দেশটির প্রতিরোধ সংগ্রামের প্রতি দৃঢ় সমর্থন ঘোষণা করেছে ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা ইসরায়েলের অব্যাহত হামলা ও টার্গেট কিলিং এর নিন্দা জানিয়ে বলেছে, এসব ঘটনা দখলদার শাসনের সামরিক ও রাজনৈতিক ব্যর্থতার প্রমাণ। ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার হাইসাম আল তাবাতাবাই নিহত হওয়ার প্রেক্ষাপটে প্রকাশিত বিবৃতিতে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাবাতাবাই লেবাননকে রক্ষা এবং বৃহত্তর প্রতিরোধ অক্ষ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের ধারাবাহিক হত্যা এবং এ ধরনের সামরিক আগ্রাসন প্রমাণ করছে তারা যুদ্ধক্ষেত্রে দুর্বল এবং সামরিকভাবে উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে। মন্ত্রণালয় কিছু আরব ও ইসলামী দেশের সরকারের সঙ্গে তেল আবিবের যোগসাজশের সমালোচনা করে লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় উষ্মা প্রকাশ করে। নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে আনসারুল্লাহ সমর্থিত মন্ত্রণালয় জানায়, ইয়েমেন লেবাননের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং প্রতিরোধ শক্তির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে।
বাংলাদেশি বংশোদ্ভূত বিশিষ্ট ব্রিটিশ নাগরিক চৌধুরী মঈনুদ্দিনের দায়ের করা মানহানির মামলায় রয়্যাল কোর্ট অফ জাস্টিসে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তাকে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ দিতে সম্মতি জানিয়েছে ব্রিটিশ সরকার। মঙ্গলবার রয়্যাল কোর্ট অফ জাস্টিসের একটি বেঞ্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনজীবী উপস্থিত হয়ে প্রকাশ্য ক্ষমা চান এবং চৌধুরী মঈনুদ্দিনকে 2,25,000 পাউন্ড ক্ষতিপূরণ দিতে সম্মত হন, বাংলাদেশি মুদ্রায় যা 3,60,00,000 টাকার সমান। মামলা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এটি নিজের নাগরিককে দেওয়া ব্রিটিশ সরকারের কোনো বিভাগের সর্বোচ্চ মানহানি ক্ষতিপূরণগুলোর একটি। 2019 সালে ব্রিটিশ হোম অফিসের ওয়েবসাইটে কমিশন ফর কাউন্টারিং এক্সট্রিমিজমের চ্যালেঞ্জিং হেটফুল এক্সট্রিমিজম শিরোনামের এক প্রতিবেদনে চৌধুরী মঈনুদ্দিনকে এক্সট্রিমিজম বা চরমপন্থার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত করা হয়েছিল। এতে প্রমাণ হিসেবে 1971 সালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে বাংলাদেশের তৎকালীন বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে উল্লেখ করা হয়। এই প্রতিবেদন প্রকাশের পরই চৌধুরী মঈনুদ্দিন ব্রিটিশ হোম সেক্রেটারির বিরুদ্ধে মানহানির মামলা করেন। তিনি দাবি করেন 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি কোনো প্রকার মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না এবং বাংলাদেশ কর্তৃপক্ষের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দীর্ঘ 6 বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর 2024 সালের 20 জুন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট তার পক্ষে যুগান্তকারী সর্বসম্মত রায় দেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লর্ড রিড এর নেতৃত্বে 5 সদস্যের বিচারক প্যানেল ওই রায়ে মন্তব্য করেন, যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের চেয়েও গুরুতর অভিযোগ নিজের নাগরিকের বিরুদ্ধে কল্পনা করা কঠিন। যখন এই ধরনের অভিযোগ সরকারের পক্ষ থেকে তার নিজের নাগরিকের বিরুদ্ধে আনা হয় তখন তা বিশেষভাবে গুরুতর। সুপ্রিম কোর্টের রায়ের ধারাবাহিকতায় মঙ্গলবার ব্রিটিশ সরকার আদালতকে জানায় চৌধুরী মঈনুদ্দিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ হোম অফিস প্রকাশ করেছিল তা মিথ্যা ছিল। এরপর হোম অফিস অফার অফ অ্যামেন্ডস প্রদান করে তাদের ওয়েবসাইটে ক্ষমা প্রার্থনা করে। চৌধুরী মঈনুদ্দিনের আইনজীবী অ্যাডাম টিউডার আদালতে বলেন, মানবজাতির সবচেয়ে জঘন্য অপরাধের মিথ্যা অভিযোগ দিয়ে তার মক্কেলকে তীব্র মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে। শুনানির পর মঈনুদ্দিন বলেন, সত্যের প্রভাব যে চিরস্থায়ী তা আবার প্রমাণিত হলো। মার্কিন গোয়েন্দা কর্মকর্তা থেকে কুখ্যাত ইসরায়েলি গুপ্তচর হিসেবে পরিচিতি পাওয়া জনাথন পোলার্ড দাবি করেছেন ইসরায়েলের হয়ে কাজ করার অপরাধে যুক্তরাষ্ট্রে কারাবন্দী থাকার সময় তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন। মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, যৌন নির্যাতনটি ছিল তার কাজের প্রতিশোধমূলক শাস্তি। 80-এর দশকে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ইসরায়েলের কাছে সরবরাহের অভিযোগে পোলার্ডকে 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি 2015 সালে মুক্তি পেলেও ডোনাল্ড ট্রাম্পের আগের প্রশাসনের শেষ সময় পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি পেয়ে যুক্তরাষ্ট্রে থাকতে হয়। দীর্ঘ ইসরায়েলি লবিংয়ের পর পূর্ণ মুক্তি পেয়ে তিনি যুক্তরাষ্ট্র ছাড়েন। পোলার্ড বলেন, বন্দিদশায় সংঘটিত যৌন নির্যাতনের বিষয়ে এবারই তিনি প্রথমবার প্রকাশ্যে কথা বললেন। অভিযুক্ত মার্কিন কর্মকর্তাদের তিনি দানব হিসেবে উল্লেখ করেন। সাক্ষাৎকারে তিনি CIA-কে ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক হাতিয়ার হিসেবে অভিযুক্ত করে দাবি করেন ইসরায়েলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা উপস্থিতি বন্ধ করা উচিত। যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক নিয়েও মন্তব্য করেন পোলার্ড। তার মতে, যুদ্ধকালীন মার্কিন চাপের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নতি স্বীকার করা উচিত নয়, কারণ তা ইসরায়েলের নিরাপত্তা স্বার্থের ক্ষতি করবে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে এক পর্যায়ে গাজায় হামলার সময় ইসরায়েলি যুদ্ধবিমান ফিরিয়ে আনা হয়েছিল। তিনি মন্তব্য করেন, সেই সময় নেতানিয়াহুর ট্রাম্পের বিরোধিতায় দৃঢ় থাকা উচিত ছিল। তিনি আরও বলেন, পুরো যুদ্ধ জুড়ে নেতানিয়াহু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। সম্প্রতি অধিকৃত জেরুজালেমে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সঙ্গে তার বৈঠককে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের জবাবে পোলার্ড জানান, বৈঠকে কোনো গোপন এজেন্ডা ছিল না। ইসরায়েলে নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে পোলার্ড জানান, তিনি নিজেও রাজনীতিতে প্রবেশের সম্ভাবনা বিবেচনা করছেন। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস মঙ্গলবার গাজার যুদ্ধবিরতি চুক্তির আওতায় এক ইসরায়েলি বন্দীর লাশ হস্তান্তর করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লাশটি গাজার মধ্যাঞ্চলের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। হামাস ও ইসলামিক জিহাদ আগেই জানিয়েছিল, স্থানীয় সময়ে বিকেল 4টায় তারা চুক্তির শর্ত অনুযায়ী লাশ হস্তান্তর করবেন। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের নজরে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় মঙ্গলবার জানিয়েছে, ইসলামিক জিহাদের দেরিতে লাশ হস্তান্তর করা যুদ্ধবিরতি চুক্তির আরেকটি লঙ্ঘন। আল জাজিরা আরবিকের প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় আল কুদস ব্রিগেড
ব্রিগেডস জানায়, তারা গাজার মধ্যাঞ্চলে দখলদার বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় অনুসন্ধান চালিয়ে অবশিষ্ট 3 ইসরায়েলি বন্দীর একজনের দেহাবশেষ উদ্ধার করেন। সংগঠনের নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছে, নুসাইরাত শরণার্থী শিবিরের উত্তরে আল মাগরাকা এলাকায় কয়েকদিন অনুসন্ধানের পর আমাদের যোদ্ধারা শত্রুপক্ষের 3 বন্দীর লাশের মধ্যে একটি উদ্ধার করতে সক্ষম হন। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাস এরই মধ্যে 20 জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে এবং 28 জনের মধ্যে 27 জনের লাশ হস্তান্তর করেছে। তবে ইসরায়েলের দাবি, ফেরত পাওয়া লাশগুলোর একটি তাদের তালিকাভুক্ত বন্দীর সঙ্গে মেলেনি। হিজবুল্লাহর সামরিক প্রধান নিহত হওয়ার পর ইরান ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছে। ইরান স্পষ্ট বলেছে, প্রতিরোধ অক্ষের উপর হামলা করলে এর জবাব পেতে হবে এবং ইরান এই অঞ্চলে শক্তিশালী সতর্কবার্তা দিচ্ছে। ইরানের বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার এমন এক হুঁশিয়ারি দিয়েছেন যা ভবিষ্যতের বড় সংঘাতের ইঙ্গিত দেয়। তিনি বলেন, ইসরায়েল ধ্বংসের দিকে দৌড়াচ্ছে। তার মতে, ইসরায়েল যেভাবে টার্গেট করে প্রতিরোধ নেতাদের হত্যা করছে তা তাদের নিজেরই পতনকে ত্বরান্বিত করছে। সাবেক IRGC কমান্ডার সতর্ক করেছেন, ইসরায়েলের লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড তাদের নিজেদের ধ্বংস ডাকছে। ইরানের প্রভাবশালী নেতা মোহসেন রেজাই বলেন, এই হত্যাকাণ্ড আঞ্চলিক প্রতিরোধকে আরও শক্তিশালী করবে। ইরান যে নিজেকে শুধু একটি রাষ্ট্র নয়, বরং বৃহত্তর প্রতিরোধ অক্ষের কেন্দ্র হিসেবে দেখে, এই বক্তব্য তা পরিষ্কার করে। তিনি কেরমানের এক শোক সভায় বলেন, প্রতিটি শহীদ কমান্ডার ইসরায়েলকে পতনের আরও কাছে ঠেলে দেয়। তার অভিযোগ ছিল, ইসরায়েল মনে করে প্রতিরোধ নেতাদের হত্যা করলে এই জাতিগুলোকে নিয়ন্ত্রণে আনা যাবে, কিন্তু তা পুরোপুরি ভুল ধারণা। তিনি আরো বলেন, এই কমান্ডাররা শুধু কোনো সংগঠনের নন, পুরো জাতির সম্পদ। তাই তাদের মৃত্যু আরো বড় প্রতিক্রিয়া তৈরি করবে। এটি ইরানের অবস্থানকে শক্তভাবে তুলে ধরে। তারা প্রতিরোধ কমান্ডারদের আঞ্চলিক নায়ক হিসেবেই মনে করে। এই বক্তব্যের পর আসে খবর, হিজবুল্লাহ বৈরুতে হাইথাম তাবাতাবাইয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। আরো বলা হয়, হিজবুল্লাহ জানিয়েছে তাবতাবাই এবং আরো 4 জন দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে, এই অভিযানটি ছিল সুনির্দিষ্ট আঘাত, যেখানে হিজবুল্লাহ চিফ অফ স্টাফ তাবতাবাইকে টার্গেট করা হয়েছিল। নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে, লেবাননের রাজধানীতে এই বিমান হামলার নির্দেশ ব্যক্তিগতভাবে তিনি নিজেই দিয়েছেন। ইসরায়েল আরও বলেছে, তাবতাবাই হিজবুল্লাহর সামরিক শক্তি বৃদ্ধি এবং আঞ্চলিক অস্ত্র নেটওয়ার্ক তত্ত্বাবধান করতেন। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ পশ্চিমের শহরতলিতে হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তা হাইথাম আলী তাবতাবাইকে হত্যা করেছে ইসরায়েল। প্রায় 1 বছর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। তারপরও 23 নভেম্বর হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালায় ইসরায়েল। লেবাননের গণমাধ্যম সতর্ক করে দিয়েছে, এত উচ্চ পর্যায়ের কমান্ডারকে হত্যা করলে বড় ধরনের প্রতিশোধ আসতে পারে। এদিকে ইরান জানিয়েছে, ইসরায়েলের এসব কর্মকাণ্ড অঞ্চলকে অস্থিতিশীল করছে এবং এর কঠিন পরিণতি আসবে। ইরান স্পষ্ট জবাব দিচ্ছে যে প্রতিরোধ অক্ষকে দমন করা যাবে না, বরং এসব হামলা তাদের আরো একত্রিত করবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, হামলার পর হিজবুল্লাহ ও হামাসকে লক্ষ্য করে আরো অভিযান চালানো হবে। 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের নভেম্বর পর্যন্ত চলা যুদ্ধে ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লাহ নেতৃত্বের বড় অংশ ধ্বংস করে দিয়েছে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর হাইথাম আলী তাবতাবাইকে হিজবুল্লাহর চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।